আমাদের প্রার্থী তালিকা সবার সাথে আলোচনা করে করা হবে, সবার ফিডব্যাক নিয়ে করা হবে। একদম চলছে সেই কাজ, পুরো কদমে চলছে। বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো আর বলা হলো ঠিক আছে চলে যান। একটা বিজেপি সব কেন্দ্রে তো নাম দিতে পারবে না। দেখুন, কিছু কিছু মিডিয়া দেখাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি নাকি এক একটা কেন্দ্রের জন্য তিনটে করে নাম ঠিক করেছে, অর্থাৎ তিনটে প্রার্থীর নাম ঠিক করেছে। আবার কোনো মিডিয়া দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে এত নাম জমা পড়েছে যে ভারতীয় জনতা পার্টি ঠিক করে উঠতে পারছে না কাকে প্রার্থী করবে সেই বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো মিডিয়া এটা দেখাচ্ছে না যে ভারতীয় জনতা পার্টি 100 আসনে প্রার্থী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। এখন হয়তো আপনি বলবেন তা আবার হয় নাকি, প্রার্থী পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি? হ্যাঁ মশাই, প্রার্থী পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি। এখন যদি কেউ ভাবে প্রার্থী মানে পাড়ার ন্যাপলা পড়লা, যাদের ওই নাম 6টা কি 10টা করে জমা পড়েছে ভারতীয় জনতা পার্টির কাছে, তাহলে তো ভারতীয় জনতা পার্টি কেন, আইএসএফ বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিও 294 আসনে ক্যান্ডিডেট দিয়ে দেবে। কিন্তু যাদের পিছনে টাকা ঢাললে অন্তত মুখ বাঁচবে, জামানত জব্দ হবে না, তেমন প্রার্থী পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ 100 আসনে। আর সেটাই নিয়ে আলোচনা করব আজকের আমি আমার এই প্রতিবেদনে। নমস্কার, আমি বাবুসোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শ্যামপুকুরে তাপস রায়, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, বরানগরে সজল ঘোষ, রাসবিহারীতে মধু ছন্দাকর, আসানসোলে অগ্নিমিত্রা পাল বা খড়গপুরে দিলীপ ঘোষের নাম তো সবাই জানে। কিন্তু লালগোলা, শামশেরগঞ্জ, করণদিঘি, হেমতাবাদ, ভাঙড়, মগরাহাট বা ক্যানিং পূর্বে শুনেছেন কে বা কারা প্রার্থী হতে পারে ভারতীয় জনতা পার্টির টিকিটে? হ্যাঁ, উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, কলকাতা, গ্রেটার কলকাতা বা আসানসোলে ভারতীয় জনতা পার্টির একটা নয় 10টা ক্যান্ডিডেট রয়েছে নির্বাচন লড়ার জন্য। কিন্তু উলুবেড়িয়া, বসিরহাট বা দক্ষিণ 24 পরগনা, যে জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টি দুর্বল বা সংখ্যালঘু মুসলিম মেজরিটি বিধানসভা কেন্দ্র রয়েছে, পশ্চিমবাংলায় মোট 103টি সংখ্যালঘু বা মুসলমান মেজরিটি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 70টি, এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় 30টা আসনে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট ঠিক করলেও, ক্যান্ডিডেট খুঁজে পেলেও সেই ক্যান্ডিডেটরা ভারতীয় জনতা পার্টির টিকিটে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নয়। আর সেই জায়গায় গানা করে বা ফাটলে পড়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি প্রার্থী খুঁজে পেয়েছে বা ভারতীয় জনতা পার্টির কাছে এমন কিছু নাম জমা পড়েছে যাদেরকে প্রার্থী করলে ভারতীয় জনতা পার্টির কেবল জামানত জব্দ হবে না, ভারতীয় জনতা পার্টি খিল্লির পাত্র হয়ে দাঁড়াবে। আর যে কারণে ভারতীয় জনতা পার্টি এই 100 আসন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের 30টা আসন ও সংখ্যালঘু মেজরিটি যে 103টে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে 70টা আসনে প্রার্থী ঠিক করতে এখনো পর্যন্ত হিমশিম খাচ্ছে। হ্যাঁ, লিখে রাখবেন, আগামী দিনে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করার পরে তৃণমূল কংগ্রেস এক দফাতে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারলেও ভারতীয় জনতা পার্টিকে তা করতে হবে মিনিমাম 3 থেকে 4 দফাতে। লক্ষাধিকের বেশি ভোটে জিতবো, নিশ্চিত থাকুন। কিভাবে জিতবো সেটা তো আপনাকে বলবো না। क्यों 7টা বিধানসভায় জিতবো এবার। अच्छा এবার মিরাকল করব, 7টা বিধানসভায় জিতবো। अब गर्दा उड़ेगा भैया। আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষ বা মেজরিটি বা মাইনরিটি সবাই আমার সঙ্গে আছে, তার প্রমাণ আপনি পাবেন। বাপরে বাপ, দাদা লোকসভা নির্বাচনে হেরেছে প্রায় 70,000 ছুঁই মার্জিনে, আর বলছে বিধানসভা নির্বাচনে জিতবে 1 লক্ষ ভোটে, মানে আলাগ লেভেল কা কনফিডেন্স। ভাবছি দাদা কি এখন ওই গুটকা ফুটকা ছেড়ে বাবার প্রসাদ খাওয়া ধরেছে? জানি না, আমার তো জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। একাধিক সমীক্ষা সংগঠনের সমীক্ষার রিপোর্ট বলছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা রয়েছে যার মধ্যে মাত্র একটা টিম করছে ভারতীয় জনতা পার্টির হাতে, সেই ভাটফাড়াও হাতছাড়া হতে পারে এই বিধানসভা নির্বাচনে। কিন্তু দাদা বলছে তিনি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 7-7 মিলিয়ে দেবেন। যদিও তিনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন জিতলে আর তৃণমূল কংগ্রেসে যাচ্ছে না, আজীবন ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে থেকে যাবেন। এবার অর্জুন সিং জিতে আবার তৃণমূলে চলে যাবে না তো? নিশ্চিত থাকুন, এই মন্দিরে দাঁড়িয়ে বলছি আজীবন এই পার্টির সদস্য থাকবো, এই পার্টির হয়ে কাজ করবো। যাই হোক, উনি যাবেন কি থাকবেন সে তো সময় বলবে। তবে তৃণমূল কংগ্রেসে তারাই বড় পদ পায় বা তারাই সহজে টিকিট পেয়ে যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে উদম খিস্তি মারে, সব থেকে বেশি গালাগাল করে। না, আমি আর নাম বলে আপনাদের কাছে খারাপ হতে চাই না, তবে এই এসআইআর যে ভারতীয় জনতা পার্টির ঝাড়ের বাঁশ ঘরে এসেছে তা মনে হয় দিলুদা বুঝে গিয়েছে। আর যে কারণে দিলুদা নির্বাচনে লড়ার আগে ভারতীয় জনতা পার্টিকে আচানক তুলনা করতে শুরু করেছে। ভুল করে কিছু হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। 1.5 কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে। তার মধ্যে 50% লোক যাদের ডাকার কোনো দরকারই ছিল না, বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো
বলা হলো ঠিক আছে চলে যান, একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো। বহু লোক আমাকে কমপ্লেন, খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা, অপমান করা। মাসে কুত্তা খেপে। হ্যাঁ, যাকে কোলের ছেলে করে ওনারা লম্পজম্প করছিল, তার জন্যই যে আগামী দিনে ওনাদেরকে সকার তো শরীরে ডুবে মরি সকা গান ধরতে হবে, তা মনে হয় উনি টের পেয়েছে। তা বলি, কত নাম বাদ পড়েছে এসআইআর, কি বলছে, কি আন্দাজ দিচ্ছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের তত্ত্বের আন্দাজ বলছে 70 লক্ষের মতো নাম বাদ পড়তে পারে আপাতত, কারণ এখনো পর্যন্ত হিয়ারিং চলছে, যার মধ্যে রয়েছে ওই 58 লাখ প্রথম যে খসড়া তালিকায় বাদ পড়েছিল তার থেকে 50 লাখ, 8 লক্ষ যোগ হয়েছে। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে 20 লক্ষ নাম যোগ হয়েছে, সব মিলিয়ে 70 লক্ষ নাম বাদ পড়তে পারে এমনটা একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত হিয়ারিং চলছে এবং নাম তোলার সময় আছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। তবে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই 28 তারিখে, যখন নির্বাচন কমিশন অফিসিয়ালি ফাইনাল তালিকা বার করবে, বাকি যে সমস্ত হিয়ারিং আছে তা বাদ দিয়ে। আর ক্যাচালটা শুরু হবে ঠিক তারপর থেকে। যেমন বর্তমানে অনলাইনে নাম বাদ পড়েছে দেখে একাধিক জায়গায় ঝামেলা শুরু হয়েছে। এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না, তোমার সঙ্গে কথা বলবো, যাও তুমি। ভিডিও কর তো, তুমি যাও, ভিডিও কর, যাও। আমি কে? কি তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন কেন? আপনি রিজেক্ট করেছেন কেন? এগুলো তুমি আপনি রিজেক্ট করেছেন কেন? ইয়ার কি মানে জায়গা পাইছো? না, সাহেবের সঙ্গে তো কি আছে, রিজেক্ট করেছেন কেন? আচ্ছা ঠিক আছে, বেশ করেছি করে। না, রিজেক্ট করেছেন কেন? বেশ করেছি করে। আপনি ফাইল বের করুন না আমার, আমি ভিডিওর কাছে কমপ্লেন করব। আচ্ছা যাও, চলে যাও। আমার ফাইল বের তুমি করুন। ভিডিওর কাছে কমপ্লেট করতে যাও। দরকার পড়ে আমি যত দূর যাই যাব, যাও, যাও, যাও। আপনার এগেইনস্টে তুমি আমি যাও, যাব। তুমি যাও। আমি বলে দিচ্ছি, আমার ফাইল বের করুন। ঠিক আছে যাও। আমি ফাইল বের করুন। হ্যাঁ, এই ক্যাচালটাই দাবানলের রূপ নেবে আগামী 28 তারিখের পর থেকে, কারণ আপনাকে হিয়ারিং এ ডেকেছে, আপনি হিয়ারিং এ গিয়েছেন এবং ডকুমেন্ট জমা করেছেন, মানে যে আপনার নামটা উঠে গিয়েছে তা ভুল করেও ভাবতে যাবেন না। ভুলে গেলে আমাদের চলবে না। তো এই চিফ ইলেকশন কমিশনার বা মাইক্রো অবজারভার ছাড়াও এই ইলেকশন প্রসেস, এসআইআর প্রসেসের মধ্যে জড়িত পশ্চিমবঙ্গ সরকারের বেতনভোগী হয়েও ইয়ারও এই ইয়ারদের মধ্যে একটা বড় অংশের এখনো পর্যন্ত উচ্ছিষ্টভোগী ভূত রয়েছে, যারা ওই ভুয়ো ফর্ম 7 যা বহু জায়গায় ধরা পড়েছে তা আপনারা দেখেছেন। কিন্তু যেটা ধরা পড়েনি এবং তাদের কাছে হোয়াটসঅ্যাপে যে নির্দেশ এসেছে, সেই হোয়াটসঅ্যাপ নির্দেশ এবং গোপনে আসা ফর্ম 7-এর ভিত্তিতে বহু নাম কেটে বাদ দিয়েছে, এবং যার সংখ্যাটা খুব একটা কম নয়, প্রায় 20 লাখেরও বেশি হতে পারে। কি ভাবছেন বৃহৎ আন্দোলন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলে রেখেছে, মশাই ভুল ভাবছেন, কারণ সময় পাবে কখন? নির্বাচন কমিশন তো গুটি সাজিয়ে রেখেছে। এসআইআর এর ফাইনাল তালিকা এই 28 তারিখে বেরোনোর 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবাংলার নির্বাচন ঘোষণা হবে। আর 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবাংলার নির্বাচন ঘোষণা হলে এই বাদ পড়া নাম তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টিম ছুটবে, নাকি তারা নির্বাচনের প্রচারে নামবে? তার উপরে নির্বাচন ঘোষণা মানে তো মডেল কোড অফ কন্ডাক্ট সবটাই চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। আর পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তাহলে তো রাষ্ট্রপতি শাসন ভারতীয় জনতা পার্টির বাবুরা শুনিয়েই রেখেছে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কি ভাবছেন ষড়যন্ত্র? না, কেবল ষড়যন্ত্র না, বৃহৎ ষড়যন্ত্র। আর যে কারণে ভারতীয় জনতা পার্টির নেতারা এত কনফিডেন্ট নিয়ে বলছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল নেই। যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আর তার জন্যই তিনি আক্রমণ করছেন। আর যদি সেখানে ধরেও নেওয়া যায়, আপনি আরও একবার লাইনে দাঁড়ালেন, আরও একবার ডকুমেন্ট জমা করলেন, আরও একবার ফর্ম জমা করলেন, কিন্তু নির্বাচনের দিনে ভোট দিতে গিয়ে আপনার বুথের ভোটার তালিকায় যে আপনার নামটা উঠবে তার কি গ্যারান্টি আছে? ঠিক যে খেলাটা ভারতীয় জনতা পার্টি দিল্লিতে খেলেছিল, শুনুন কি বলেছিল দিল্লিবাসী দিল্লি নির্বাচনের দিনে। मेरा नाम है निखिल काड़े, मेरा यहाँ पे लिखा है कि मिठी भाई कॉलेज है। मिठी भाई कॉलेज में गया तो उन्होंने बोला आपका नाम नहीं है इधर। उन्होंने मेरे को दादा भाई रोड पे भेजा, दादा भाई रोड पे गया, वहाँ पे नाम नहीं है। उन्होंने मेरे को इधर जमुना भाई में भेजा, जमुना भाई ने बोला जलाराम में जाओ, जलाराम में गए, किधर भी नाम नहीं है। 1 घंटे से मैं घूम रहा हूँ एंड अभी तक कहीं पे भी नाम ही नहीं मिल रहा है। छोटे बच्चे को घर पे छोड़ के आई। सो दैट्स आई एम डन, नॉट डन। अभी इतना टाइम और नहीं कर सकते अभी। गेट्स पे जाइए, हमारे जैसे बहुत दिक्कत ही दिक्कत है। किसी के पास हमारा हाँ, ये नंबर्स सब हमको नेट से मिले। यहाँ भी उन्होंने वही देखा, जो नंबर लिख के दिया
वो यहाँ है ही नहीं। मोदी है तो मुमकिन है। হ্যাঁ, এই গভীর ষড়যন্ত্রই ভারতীয় জনতা পার্টি রচনা করেছে আগামী 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য। কারণ এই নির্বাচন তাদের কাছে ডু অর ডাই, শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসতে পারে তাহলে পশ্চিমবাংলা থেকে ভারতীয় জনতা পার্টি মুছে যাবে। আর যে কারণে তারা চক্রান্তের সমস্ত সীমা পার করতে চাইছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, নিজ নিজ দায়িত্বে নিজের এবং নিজের পরিবারের নামটা ভোটার তালিকায় সুনিশ্চিত করতে হবে। কারণ এই নির্বাচনটা কেবলমাত্র ভোট দিয়ে নিজের পছন্দের পার্টিকে ক্ষমতায় আনার নির্বাচন নয়, এই নির্বাচনটা অবৈধভাবে ভারতীয় জনতা পার্টির বাংলা দখলের বিরুদ্ধে সেই বাঙালিদের লড়াই, সেই বাঙালিদের আন্দোলন, যে বাঙালিরা আজও পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকিকে নিজেদের আইডল মনে করেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।